হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনূস। ইউনূসের ক্ষমতায় বসার পেছনে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির বড় ভূমিকা ছিল। এখন ইউনূস বিএনপির কার্যকরী চেয়ারম্যান তারেক রহমানকে নাকি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সেই মতো লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকে নাকি আশ্বাসও দিয়ে এসেছেন ইউনূস। এদিকে হাসিনার বাংলাদেশে ঢোকার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার এটাও ঠিক যে তারেক রহমান যদি ইউনূসের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন, তাহলে কিন্তু দেশকে বেচে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কিন্তু শরিক হয়ে পড়বেন। তখন তারেক রহমানকেও শেষ পর্যন্ত হাসিনার মতো আবার দেশ ছাড়া হতে হবে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সারিফ শাহাবুদ্দিন। কি বলেছেন তিনি শুনব। এটা হচ্ছে ষড়যন্ত্র। এটা কিন্তু সুন্দর ক্লিয়ার পথ না যে পথে উনি হাঁটছেন। এটা পরিষ্কার, সকলের কাছে পরিষ্কার ইউনূসের এই রহস্যজনক কথাবার্তা। ইউনূস কিন্তু এ পর্যন্ত দৃঢ়ভাবে কোনো কথাই বলে নাই, যে রোড ম্যাপ দেয় নাই যে বা এত তারিখে ওই তারিখে আমরা করা যায় কিনা। আবার একটা এসেই তারেকের সাথে দেখা করে এসেই সাথে সাথে সে সর্বদলীয় একটা মিটিং করতে পারতো, তা তো করে নাই, তা করছে না এবং সে করবেও না। সে এইভাবে চেষ্টা করবে দুই ধরনের, টাইম কিল করা, তারপরে যদি অনাকাঙ্ক্ষিত সামথিং আনএক্সপেক্টেড কিছু যদি হয়ে যায় তখন তো সে আরো সুযোগ পাবে, অজুহাত পাবে। এরকম সে ওই ধান্দার ভিতরে আছে। সে অ্যাট এনি কস্ট কিছুদিনের জন্য হলেও সে থাকতে চায়, আর যদি তার ক্ষমতাটাকে আরেকটু ইলংগেটেড করা যায় সেই ষড়যন্ত্রের ভিতরে সে সবসময় আছে। তার ভিতরে সে কিন্তু ক্লিয়ার না, সে পরিষ্কার। তো এইখানে একটা বিষয় মনে হচ্ছে যে তার পিছনে যারা তাকে বসিয়েছে তারা, আমার মনে হচ্ছে যে যে ডিপ স্টেট এবং যারা ওই অ্যালেক্স সোরোজ, এরা আমার মনে হয় ভীষণ অ্যাক্টিভ। তার কারণ আপনি সেন্ট মার্টিন ইস্যুটা আমরা একটু দেখা দরকার। সেন্ট মার্টিন ইস্যুটা কিন্তু আজকের না, এটা কিন্তু বহু আগের, বহু পুরানো, এবং সেখান থেকে কিন্তু এই বক্তব্যটা আজও এলাইভ আছে এবং এটি নিয়েই চলছে। করিডোর, সেন্ট মার্টিন এবং এগুলোর থেকে কথা হয়েছিল কি বাংলা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট যা বলে এটা তো সারা পৃথিবীতে বাইবেলের মতো হয়। কিন্তু দেখা গেল যে মোদি সাহেব, মোদি বললো যে মোদি উইল টেক আপ লুক আফটার রিজিওনাল বাংলাদেশ এবং সাউথ এশিয়ান বিষয়টা। কিন্তু আমরা কিছুদিন পরেই দেখলাম যে একেবারে ইউটার্ন করে অনেক কিছু ঘটে গেল এখানে। যে করিডোরের বিষয়টা চলে এলো, এখানে খলিল চলে এলো, সবকিছু একেবারে ইউনূস তার ইচ্ছা মতোই করে যাচ্ছে। এই সাহসটা ইউনূস পেল কোথায়? তো এই জায়গা আমার মনে হচ্ছে যে ওই অ্যালেক্স সোরোজ এবং ডিপ স্টেট তারা ভীষণভাবে অ্যাক্টিভ। তা নইলে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট সে কথা রাখবে না, এটা কিন্তু ভেরি মাচ আনইউজুয়াল, এটা হয়ই না। তো এইখানে ইউনূসের পিছনে যে শক্তিটা কাজ করছে, আমার মনে হয় সেই শক্তিটা এখনো ইউনূসকে মিসলিড করছে। তো এই জন্য এই খেলাটা হয়তো, এই খেলার ভিতরে তারেকরে নিয়ে কিছুদিন হয়তো ক্ষমতায় রেখে তারপরে তারেকের ভবিষ্যৎ যা হোক শেষ হয়ে যাক রাজনীতি। এই খেলায় গেলে তো যেই যাবে সে তার রাজনীতি শেষ হয়ে যাবে। মানে আপনি কি এটা বলতে চাইছেন, যেভাবে আমরা দেখেছি যে ইউনূসের প্ল্যানের মধ্যে পড়ে গিয়ে শেখ হাসিনা একেবারে ক্ষমতাচ্যুত, দেশচ্যুত, মানে সব জায়গা থেকে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, তাহলে কি সেই একই প্ল্যানের এবারে শিকার হতে চলেছেন তারেক রহমান? ইউনূসের কি পরবর্তী টার্গেট তিনি, এটা বলছেন? বিষয়টা এরকমই। এই রাস্তায় এই আগুনে পাড়া দিলে পূর্বেই, এটা একটা আগুনের মতো আমি তুলনা করছি আগুনের সাথে। কারণ এটা হচ্ছে দেশ বিক্রি। দেশ বিক্রির ইয়াতে যেই পাড়া দেবে টিকবে না। তো হয়তো মনে হতে পারে যে বিদেশি যা পরাশক্তির সাহায্য বা সমর্থন থাকলে ক্ষমতায় টিকে থাকা যাবে, আর তার বিরোধী যারা আছে তাদেরকে আগে তো শেষ করতে চেয়েছিল গ্রেনেড হামলা করে, বিরোধীদের একেবারে 10 ট্রাক অস্ত্র
থেকে শুরু করে অনেক বড় ধরনের প্ল্যান নিয়ে সিলেটে ছিল দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করা। এই অনেক ঘটনা কিন্তু একেবারে এটার একটার সাথে আর একটা ওতপ্রোত জড়িত। এই সব কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা সহজ সমীকরণ না কিন্তু এখানে। এই যে গ্রেনেড হামলা, দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক, এই বিষয়গুলো কিন্তু একেবারে এখনই উড়িয়ে দেওয়া যাবে না যে এটা ভুল হয়ে গেছে, এখন সব পাক পবিত্র ক্ষমাশীল, এরকম না ঘটনাটা। রাজনীতির একটা বড় ধরনের নোংরা খেলা আছে, যে নোংরা খেলা মানুষকে হত্যা করে, যে নোংরা খেলা যে সুন্দর সমাজকে ধ্বংস করে দেয়। সেই খেলা তো একেবারে যে বাংলাদেশ থেকে উঠে গেছে। আমার মনে হয় যে বাংলাদেশটা এখন তার ভৌগোলিক কারণে ভেরি ইম্পর্টেন্ট প্লেস। যে আপনি যদি চীনকে যদি ব্যারিয়ার তৈরি করতে চায়, ব্লকেট তৈরি করতে চায়, তাহলে বার্মাকে দখল করতে হবে। আর বার্মাকে দখল করতে গেলে বাংলাদেশকে লাগবেই, এটা ভৌগোলিক ভাবে। সেই জন্যই এই যে করিডোর, সেই জন্যই সেন্ট মার্টিন, সেই জন্যই সবকিছু। ধরুন বাংলাদেশের একটা পোর্ট, এই পোর্টটা যদি বিশাল এক কোম্পানি, গ্লোবাল কোম্পানি, সে যদি তার নিয়ন্ত্রণে থাকবে, সে তখন সে ওখান দিয়ে কি পাস করবে, কি করবে, সেটা কি আমাদেরকে জিজ্ঞেস করবে? তো বাংলাদেশ এখন আমার মনে হচ্ছে যে একটা ষড়যন্ত্রের একটা হটবেড হিসেবে পরিগণিত হয়েছে, বিদেশি চক্রান্তের একটা হটবেড। তো দেখা যাক কি হয়। কিন্তু যদি সেটাই হয়, তাহলে এক্ষেত্রে আপনার কি মনে হয়, তাহলে জামাত কি চুপ করে বসে থাকবে? যে জামাতকে যে সাইড করার যে একটা প্রচেষ্টা চললো, তারপরে যে তারেকের সঙ্গে বৈঠক, এবং সেই বৈঠক থেকে যা যা কথা উঠে আসছে, জামাত কি এত সহজে মেনে নেবে? না, জামাতের রাজনীতিটা একেবারে কোয়াইট ডিফারেন্ট। জামাত এগুলোর ভিতরে নাই। জামাত ওই কে বিকে দেশ নিল না নিল, ওরা এতদিন তো গর্জে উঠতো, কিন্তু হয়নি তো, ওঠে নয়তো। বিএনপি কিন্তু প্রতিবাদ করছে যে করিডোর আমরা জানি না কেন, এটা কি কোথায় আলোচনা হল। এই তারেক শুধু করে নাই প্রতিবাদ, কি বিএনপির ইয়ারা, বাংলাদেশের নেতারা করছে। তো জামাত কিন্তু করেনি। জামাত আছে যে ইউনূসকে রেখে যতদিন পারা যায় তাদের একটা অন্য এটাকে একটা এই তালেবানি রাষ্ট্র বানানোই ওদের একমাত্র উদ্দেশ্য। ওরা ওই ভেস্তে যেতে পারবে, ওরা সবকিছু ওই মোল্লা, আমি বহু আগে বলছি, মোল্লা ওমরের মতো তারা একটা ওই এই এত সুন্দর সমাজটাকে ভেঙে একটা জঙ্গলি সমাজে পরিণত করতে চায়, সেই ফান্ডামেন্টালিস্ট কান্ট্রিতে পরিণত করতে চায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।